সেদিন তো অনেকগুলো মাশরুম নিয়ে আসছে। আমরা এটাকে ওল বলি যদিও। যাই হোক, মাশরুমগুলো তো তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি। এবার চলো মাশরুমের রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করি। তো সেই দিন নিরামিষ রান্না করেছিলাম। মাশরুম কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়। যেহেতু সেই দিনটা আমাদের নিরামিষ খাওয়ার দিন ছিল, তাই আমি নিরামিষই রান্না করেছি। প্রথমে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মানে কেটে নিতে হবে, বেছে নিতে হবে। তো কিভাবে নিতে হবে, এই যে দেখো এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে করে নিলে এই যে একদম ছোলাটা থেকে যাবে, উপর থেকে মাশরুমটা পরিষ্কার মাশরুমটা চলে আসবে। এভাবে করে ফুলগুলো সব নিয়ে নিতে হবে, মানে ফুটন্ত ফুলগুলো। আর ডাঁটটাকে পরে বটি দিয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো মাশরুম কেটে নিয়েছিলাম। এই যে ঠিক এইভাবে করে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু মাশরুমগুলো কাটতে হয় বা বেছে নিতে হয়। তো এই তো আমার মাশরুমগুলো কোটা বাছা প্রায় হয়ে গেছে। এখন ডাঁটগুলো বাছা কোটা চলছে। এই যে ছোট ছোট করে পিস পিস করে ডাঁটগুলোকে কেটে নিতে হবে। বটি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে। তো কাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে জল দিয়ে, যাতে করে একটু মাটিও না থাকে। যেহেতু এটা মাটিতে হয়, তাই এটার মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকার সম্ভাবনা থাকে। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে গেলাম রান্না করার জন্য। আর এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি এবং মশলাদার ভাবে রান্না করতে হয়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই হিংটা দিলাম, এতে ভালো একটা ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিলাম হলো আলু কুচোনো। কুচোনো আলুটা দিলে খেতে ভালো লাগে, আবার একটু বেশিও হয়, যেহেতু এটা রান্না করলে অনেক কমে যায়। তাই আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, একদম 80% ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও কিছুটা সময় ভেজে নিয়ে তারপরেও একে একে হলুদের গুঁড়ো, তারপরে আমি বাটা মরিচ দিয়ে রান্না করেছিলাম, যাতে একটু বেশি ভালো লাগে খেতে। আর এটা কিন্তু ঝাল ঝাল রান্না করতে হয়, ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর আমরা তো সব কিছু একটু ঝাল পছন্দ করি, তাই ঝালটা একটু বেশিই দিই। তো আমি এখানে বাটা মরিচ ব্যবহার করেছিলাম, মানে বাটা শুকনো মরিচ। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলো ওই যে মাশরুমগুলো দিয়ে এবার এগুলোকে কষাতে থাকবো। আর এই মাশরুমে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে এমনিতেই প্রচুর পরিমাণে জল বের হবে। দেখবেন একটু পরে জল বের হয়ে একদম কড়াইটা ভরে উঠবে। এই তো আস্তে আস্তে জল বের হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর জল বের হয়ে একদম সব কড়াইটা পুরো ঝোল ঝোল হয়ে যাবে। এই যে দেখুন কতগুলো জল অলরেডি বেরিয়ে গেছে। তো এইভাবে করে কষাইতে থাকতে হবে যত সময় জল বেরিয়ে না আসে, এবং জল বের হওয়ার পরে এই সব জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এটাতে একদমই ঝোল থাকা যাবে না, রান্নাটা হবে একদম শুকনো শুকনো মতো। তো এই তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু জলও ইউজ করিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলো লবণটা। আগে থেকে লবণ দেইনি, যেহেতু এটা অনেক কমে যাবে, তাই লবণ দিলে বেশি হতে পারে, তাই কমে যাওয়ার পর হচ্ছে লবণটা দিলাম। এই যে আস্তে আস্তে ঝোলগুলো টানতে শুরু করে দিয়েছে। যতটা সময় না জলটা পুরো টেনে যাবে ততক্ষণ ধরেই কিন্তু রান্না করে নিতে হবে, মানে এটা ঝোল ঝোল থাকা যাবে না। তো এই তো যখন প্রায় ঝোলটা শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে আরও কিছুটা সময় শুকিয়ে একদম লাস্টে নামানোর আগে আমি গরম মশলা বাটা দিয়ে দেব। বাটা গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা আমার কমপ্লিট। এই যে দেখুন কোনো ঝোল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে নিচ থেকে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এইভাবে করে মাশরুম রান্না করে খেলে, আর এটা তো একদম প্রাকৃতিক মাশরুম, এটা কিন্তু অনেক মজা, অনেক ভালো ফ্লেভার।